ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। সমরেশ বসু 1924 সালে জন্মগ্রহণ করেন এবং 1988 সালে মারা যান। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ছোট গল্পকার ও ঔপন্যাসিক। জীবনযাপনের বিভিন্ন পর্বে তিনি বিচিত্র পেশা অবলম্বন করে নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। ফেরিওয়ালা থেকে চটকলের শ্রমিক, বস্তির এদো ঘর থেকে সুরম্য দালান সর্বত্রই ছিল তার অনায়াস বিচরণ। তার উপন্যাসগুলির মধ্যে বিটি রোডের ধারে, গঙ্গা, শেকল ছেঁড়া হাতের খোঁজে, জগদ্দল, মহাকালের রথের ঘোড়া ইত্যাদি উল্লেখযোগ্য। কালকুট ছদ্মনামে তিনি অনেক ভ্রমণ কাহিনীও লিখেছেন। একের এক প্রশ্ন, সমরেশ বসুর ছদ্মনাম কি? উত্তর, সমরেশ বসুর ছদ্মনাম কালকুট। একের দুই প্রশ্ন, তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো। উত্তর, তার লেখা দুটি উপন্যাসের নাম হল গঙ্গা ও জগদ্দল। ২ নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ২-এর এক প্রশ্ন, কোন সময়পর্বের কথা গল্পে রয়েছে? উত্তর, সমরেশ বসুর লেখা আদাব গল্পে বর্ণিত সময়কালটি হল স্বাধীনতার পূর্বে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের 1946 ও 1947 খ্রিস্টাব্দের সময়ে। ২-এর ২ প্রশ্ন, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী দুটির পরিচয় দাও। উত্তর, সমরেশ বসুর লেখা আদাব গল্পে বর্ণিত ডাস্টবিনের দুই পাশে দাঙ্গাপীড়িত দুটি মানুষের একজন সুতোকলের মজুর সে জাতিতে হিন্দু, আর একজন নৌকার মাঝি জাতিতে মুসলমান। ২-এর ৩ প্রশ্ন, ওইটার মধ্যে কি আছে? বক্তা কিসের প্রতি ইঙ্গিত করে? উত্তর, সমরেশ বসুর লেখা আদাব গল্পে উদ্ধৃতাংশটিতে সুতো মজুর মাঝির হাতে বগলে থাকা জামা কাপড়ে ভরা পুটলির প্রতি ইঙ্গিত করেছে। ২-এর ৪ প্রশ্ন, গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? উত্তর, সমরেশ বসুর লেখা আদাব গল্পে বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। ২-এর ৫ প্রশ্ন, সুতো মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তার এই হাসির কারণ কি? উত্তর, সমরেশ বসুর লেখা আদাব গল্পে মাঝি বাড়িতে ফিরে তার বিবির কান্নায় ভেঙে পড়ার একটি কল্পনার দৃশ্যের কথা ভেবে সুতো মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠেছিল। ৩ নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ৩-এর ১ প্রশ্নে কি বলেছে? শহরে ১৪৪ ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো। উত্তর, সমরেশ বসুর লেখা আদাব গল্পে লেখক গল্পের শুরুতে হিন্দু মুসলিম দাঙ্গার ঘটনার এক ভয়াবহ রাত্রির ছবি ফুটিয়ে তুলেছেন। লেখকের লেখায় দাঙ্গা আতঙ্কিত বাংলার ভয়াবহ রূপ উঠে এসেছে। একে অন্যের প্রতি তারা হিংসায় মেতে উঠেছে। চারিদিকে গুপ্তঘাতকের দল সবসময় ছুটে চলেছে। হিংসায় উন্মত্ত মানুষগুলি দা, সড়কি, লাঠি, ছুরি নিয়ে পরস্পরকে হত্যা করতে ছুটোছুটি করছে। রাজির নিস্তব্ধতাকে কাঁপিয়ে মিলিটারি টহলদার গাড়ি একবার পাক খেয়ে গেল ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। অবাধে লুটতরাজ চলছে। মৃত্যুকাতর নারী ও শিশুর চিৎকার আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি চালাচ্ছে। ৩-এর ২ প্রশ্নে কি বলেছে? হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। ডাস্টবিন নড়ে ওঠার অব্যবহিত পড়ে কি দেখা গেল? উত্তর, সমরেশ বসুর লেখা আদাব গল্পে ডাস্টবিনটি নড়ে ওঠার অব্যবহিত পড়ে দেখা গেল। ডাস্টবিনের দুপাশে দুটি অসহায় মানুষ, প্রাণভয়ে ভীত, পরস্পরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। ৪টি চোখে ফুটে উঠেছে ভয় সন্দেহ উত্তেজনা। তার মধ্যে একজন হিন্দু অন্যজন মুসলমান।
উৎকণ্ঠায় তাদের চোখে ভয়, সন্দেহ মিলেমিশে আছে। কেউ কারো পরিচয় জিজ্ঞাসা করতে পারছে না। পিছন থেকে আক্রান্ত হওয়ার ভয় পালানোর শক্তিও তাদের নেই। ৩ প্রশ্নে কি বলেছে, হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। উত্তর, সমরেশ বসু রচিত আদাব গল্পটি স্বাধীনতার পূর্বে ব্রিটিশ ভারতের দাঙ্গা আতঙ্কিত কলকাতা শহরের এক ছবি। গল্পের শুরুতে গল্পকার দাঙ্গার ভয়াবহতা, দাঙ্গা পরিস্থিতির আবহ রচনা করেছেন বটে, তবে পরবর্তী ক্ষেত্রে দুটি সম্পূর্ণ অপরিচিত মানুষের মধ্যে আত্মিক মিলনের মধ্য দিয়ে তিনি একটা দাঙ্গাবিরোধী পরিস্থিতির পত্তন করেছেন গল্পে। খুন, আতঙ্ক, আর্তচিৎকার, এই রকম ভয়াবহ দাঙ্গা পরিবেশে দুটি আতঙ্কিত প্রাণ, একজন সুতো মজুর ও অন্যজন নৌকার মাঝি একটি ভেঙে পড়া ডাস্টবিনের পাশে আশ্রয় নিয়েছে। প্রাথমিকভাবে পরস্পরের ধর্মীয় পরিচয় নিয়ে তারা চিন্তিত হলেও সেই মৃত্যু ভয়েই তাদের অনেক কাছাকাছি এনে দিয়েছিল। পরিবেশ ছিল অসম্প্রীতির, দাঙ্গা চারদিকে আগুন জ্বালিয়েছিল, শহরে কারফিউ, ১৪৪ ধারা। এই পরিস্থিতির মধ্যে মাঝি সেই জায়গা ছেড়ে উঠে যেতে চাইলে সুতো মজুর তার প্রাণের আশঙ্কা জানিয়ে তাকে বাধা দিয়েছিল। তারা কেউ দাঙ্গা চায় না। মাঝি ঈদের পূর্বে বাড়ি যেতে উদগ্রীব, ছেলে মেয়েরা বাবার ফেরার পথ চেয়ে বসে আছে। ৮ দিন ঘরের কোনো খবর নেই। দুজনে কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে ইসলামপুর ফাঁড়ির কাছে আসে। মাঝি সুতো মজুরকে বলে, তুমি ফেরির ঘাটের দিকে যেও না, ওদিকটা মুসলমান এরিয়া, এদিকে হিন্দুর বাস বেশি। রাতটা কোনোক্রমে কাটিয়ে সকালে বাড়ি চলে যেও। মাঝি বিদায় নিলে সুতো মজুর ভগবানের কাছে করুণা ভিক্ষা করে, ভগবান তুমি মাঝিকে বাঁচিয়ে দাও, সে যেন বিবি সন্তানের কাছে পৌঁছাতে পারে। গল্পের শেষে পুলিশের গুলিতে মাঝির মৃত্যু হলেও একে অপরের প্রতি বিশ্বাস, মানবিকতা গল্পের মধ্যে ঘটা ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার মাঝেও এক সম্প্রীতির পরিবেশ রচিত করে। ৩ প্রশ্নে কি বলেছে, মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো, সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে তা দৃষ্টান্তসহ আলোচনা করো। উত্তর, প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর আদাব গল্পে সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতির যে চিত্র সংযোজিত হয়েছে তার মধ্যে দুটি অতিসাধারণ হিন্দু মুসলমান খেটে খাওয়া মানুষকে বিপর্যস্ত হয়ে পড়তে দেখা যায়। কারফিউয়ের রাতে দুটি মানুষ দুদিক থেকে এসে সবে নিজেদের মন মেলে ধরার চেষ্টা করেছে, এমন সময় দূরে একটা শোরগোল ওঠে। একসময় তা মিলিয়েও যায়। মৃত্যুর মতো নিস্তব্ধতা নেমে আসে সেখানে। এই মৃত্যু প্রতীক্ষিত নিস্তব্ধতায় নাওয়ের মাঝির দেশলাই হঠাৎ জ্বলে ওঠার পর সোহান আল্লাহ বলায় নিমেষে গল্পের পরিস্থিতি বদলে যায়। লেখকের ভাষায়, ভূত দেখার মতো চমকে উঠল সুতো মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে লড়ে গেল বিড়িটা। তুমি, একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। আবার নাওয়ের মাঝি যে মুসলমান, এ জানার পর সুতো মজুর যখন মাঝির বগলের পুটলি দেখিয়ে জিজ্ঞাসা করে, ওইটার মধ্যে কি আছে, তখনও দাঙ্গাজনিত আতঙ্ক আরও একবার দানা বেঁধে উঠতে দেখা যায়। মুসলমান মাঝির মনেও সুতো মজুর সম্পর্কে সন্দেহ দানা বাঁধে। সেও জিজ্ঞাসা করে, তুমি কিছু রাখো টাখো নাই তো? সুতো মজুর জবাব দেয়, ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা সুইও নাই। মরণাস্ত্র হিসেবে সূচের কোনো মূল্য নেই, কিন্তু লেখক তাকে শিল্পিত ব্যবহার করেছেন। আসলে ওই রাত্রে দুজন অসহায় মানুষের রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির মধ্যে দিয়ে হিন্দু মুসলমান ভেদ না করে সমস্ত সাধারণ মানুষেরই সংশয় ও বিপন্নতাকে তুলে ধরতে চেয়েছেন লেখক। ৩ প্রশ্নে কি বলেছে, এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে, উদ্ধৃতিটির আলোকে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটটি আলোচনা করো। উত্তর, কথাসাহিত্যিক সমরেশ বসু রচিত
আদাব গল্পে ভয়ঙ্কর এক রাতে পথের মধ্যে পড়ে থাকা একটি ডাস্টবিনের আড়ালে বসে থাকা মাঝি আর সুতোকলের মজুরের মনে এই অসহায় প্রশ্নটি জেগেছিল। দাঙ্গার ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যাবে যারা দাঙ্গা বাধায়, দাঙ্গার রক্তাক্ত পরিণাম থেকে তারা থাকে দূরে আর নিরপরাধ সাধারণ মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। ভারতের দীর্ঘ স্বাধীনতা যুদ্ধের শেষে যখন ব্রিটিশ সরকার আর বুঝে উঠতে পারছে না, তখনই তারা এদেশে প্রয়োগ করে তাদের চরম ভেদনীতি। এদেশের দুই প্রধান ধর্মগোষ্ঠী হিন্দু ও মুসলমানকে রাজনৈতিকভাবে লড়িয়ে দিয়ে তারা ভারতের অন্তর্শক্তিকে ভেঙে দিতে চায়। এর পরিণতিতে প্রাক্স্বাধীনতা পর্বে ১৯৪৬ ও ৪৭ খ্রিস্টাব্দে যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার উদ্ভব হয় তাতে অবিস্মরণীয় সাধারণ মানুষ কিছু রাজনৈতিক উদ্দেশ্য সাধনকারী মানুষের উস্কানিতে হাতে তুলে নেয় হাতিয়ার। রক্তের নদী বয়ে যায়। সেই নারকীয় হত্যাকাণ্ডের হাত থেকে নারী বৃদ্ধ বৃদ্ধা শিশু কেউই বাদ পড়েনি। সরে যায় মানবিকবোধ, গড়ে ওঠে পারস্পরিক চরম অবিশ্বাস ও হিংসাশ্রয়ী হত্যালীলার বাতাবরণ। স্থানে স্থানে ছিন্নমূল গৃহহারা মানুষের ঢল নামে। এই হানাহানি আর নিষ্ঠুরতার প্রেক্ষাপটেই ভারত স্বাধীন হয় ভৌগোলিকভাবে দ্বিখণ্ডিত হয়ে। ৪ নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। ৪-এর ১ প্রশ্ন, রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি বিখ্যাত ছোট গল্পকার সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। ১৯৪৬ সালে হিন্দু মুসলিম দাঙ্গার ভয়াবহতার দিনের শহরে ১৪৪ ধারা এবং কারফিউ জারি হয়। প্রত্যক্ষ সংগ্রামের ডাকে দেশজুড়ে শুরু হয় লড়াই। ধর্মের ভিত্তিতে ভাগ করতে হবে দেশকে দা, সড়কি, লাঠি, ছুরি, গুলি বন্দুক নিয়ে লড়াইতে নেমে পড়ে মানুষ, মুখে তাদের আল্লাহু আকবার আর বন্দে মাতারাম ধ্বনি। নির্বিচারে নারী শিশু, বৃদ্ধ বৃদ্ধা, তরুণ যুবক সবাই এই সাম্প্রদায়িক দাঙ্গার শিকার। তাই আইন শৃঙ্খলা বজায় রাখতে রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি গাড়ি টহল দিয়ে বেড়াচ্ছে, যেটি ভিক্টোরিয়া পার্কের পাশ নিয়ে একটা পাক খেয়ে চলে যায়। ৪-এর ২ প্রশ্ন, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিষ্পন্দ, নিশ্চল। উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি বিখ্যাত ছোট গল্পকার সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। লেখক ১৯৪৬ খ্রিস্টাব্দে দাঙ্গাবিধ্বস্ত একটি শহরের ছবি ফুটিয়ে তুলেছেন আলোচ্য পংক্তির মাধ্যমে। এখানে ডাস্টবিনের পাশে যে দুটি নিষ্পন্দ, নিশ্চল প্রাণীর কথা বলা হয়েছে, তারা আসলে একজন হিন্দু সুতো মজুর আর অন্যজন মুসলমান নায়ের মাঝি। উভয়ের দৃষ্টি ভয় সন্দেহ আর উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে, কারণ দুজনের প্রতি দুজনের প্রবল অবিশ্বাস। দুজনে দুজনকে ভাবছে খুনি, এক্ষুনি বুঝি আক্রমণ আসতে পারে যে কোনো দিক থেকে। ৪-এর ৩ প্রশ্ন, স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। একজন হিন্দু ও একজন মুসলমান উভয়ই প্রাণভয়ে ভীত হয়ে একটি গলির সামনে পড়ে থাকা ডাস্টবিনের পাশে আশ্রয় নেয়। তখন কাছাকাছি শোরগোল শুনতে পেয়ে তারা সেখান থেকে পালানোর পথ খোঁজার চেষ্টা করে। সেই কথাই এখানে বর্ণিত হয়েছে। কিন্তু অবস্থা ভালো নয় দেখে সুতো মজুর নায়ের মাঝিকে পালিয়ে যেতে নিষেধ করে। মাঝি ভাবে, সুতো মজুরের হয়তো কোনো বদ অভিপ্রায় আছে এবং এরকম কিছুক্ষণ চলতে থাকার পর সুতো মজুর নায়ের মাঝিকে জিজ্ঞেস করে সে কোন জাতির লোক সে জানে না। শেষে যদি তাকে মারার জন্য তাদের দলবল নিয়ে আসে। এরকম কথা শুনে আশ্চর্য হয়ে মাঝি তখনই স্থানকাল ভুলে রাগে দুঃখে চেঁচিয়ে ওঠে। ৪-এর ৪ প্রশ্ন, অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি সমরেশ বসু রচিত
আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। দাঙ্গার পরিবেশে শহরের গলিপথে এক আতঙ্কিত আবহাওয়ার মাঝে ডাস্টবিনের পাশে আশ্রয় নেওয়া মাঝি ও সুতো মজুর দুজনের মধ্যেই প্রবল অবিশ্বাস সৃষ্টি হয়। তারা দুজনেই একে অপরকে খুনি ভাবে, অথচ স্পষ্ট করে কেউ কারোর পরিচয় চায় না। এই পরিস্থিতিতে সুতো মজুর মাঝিকে একটা বিড়ি দেয়, কিন্তু ভিজে দেশলাই জ্বালাবার সময় মাঝির মুখ দিয়ে সোহান আল্লাহ কথাটি বেরিয়ে আসতেই সুতো মজুর বুঝতে পারে মাঝি মুসলমান। সে ভূত দেখার মতো চমকে ওঠে, তার ঠোঁটের ফাঁক থেকে খসে পড়ে বিড়িটা। সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশে অন্ধকারের মধ্যে তার দুজোড়া চোখ অবিশ্বাসে, উত্তেজনায় আবার বড় বড় হয়ে ওঠে। 4-এর 5 প্রশ্ন সুতো মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। উত্তর: আলোচ্য উদ্ধৃতাংশটি সমরেশ বসু রচিত ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পের শেষে দেখা যায় দাঙ্গা দমনের জন্য পুলিশি তৎপরতা যখন তুঙ্গে, তখন নাওয়ের মাঝি ঘরে ফেরার জন্য ছটফট করছে। তার বগলের পুটলিতে বিবির জন্য ঈদের শাড়ি, ছেলেমেয়েদের জামা কাপড়, কিন্তু একটি নিদারুণ রাতের মন্দ পরিস্থিতিতে মাঝি ও সুতো মজুরের মনে তখন তৈরি হয়েছে ভালোবাসার জমি। এই মানবিকতার জন্যই সুতো মজুর কিছুতেই মাঝিকে বিপদের মধ্যে ঝাঁপ দিতে নিষেধ করে। মাঝি বলে, নৌকা না পাই সাঁতরাইয়া পার হমু বুড়ি গঙ্গা। সুতো মজুর জানে পরিস্থিতির ভয়াবহতা। সে মাঝির কামিজ চেপে ধরে। মাঝির ঘরে ফেরার তাড়া দেখে সুতো মজুরও মনে মনে বেদনাকাতর হয়। কারণ কাল ঈদ, মাঝির বিবি বাচ্চারা নতুন জামাকাপড় আশা করে তার পথ চেয়ে আছে। তাই সুতো মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। 4-এর 6 প্রশ্ন ভুলুম না ভাই এই রাত্রের কথা। উত্তর: আলোচ্য উদ্ধৃতাংশটি সমরেশ বসু রচিত আদাব ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। ডাস্টবিনের দুই পাশে আশ্রয় নেওয়া মাঝি এবং সুতো মজুর অনেক সন্দেহ ও অবিশ্বাসের পথ পেরিয়ে তারা কাছাকাছি আসে। কেউ কাউকে ছাড়তে চায় না, কিন্তু বাড়ি ফেরার জন্য মাঝি বড়ই উতলা। ঈদের পরবে স্ত্রী পুত্রের কাছে পৌঁছানো বড় জরুরি। ছেলেমেয়েরা, তার স্ত্রী সেখানে তারই জন্য অপেক্ষা করছে। সুতো মজুরের সঙ্গে অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছে। মনের সংশয় দূর করে উভয়ের প্রতি সহানুভূতি ও ভালোবাসার জন্ম হয়। তাই চলে যাওয়ার সময় বিদায় জানানোর আগে মাঝি সুতো মজুরকে বলেছে যে সেই রাতের কথা কখনোই ভুলে যাবে না। 5 নম্বরের প্রশ্ন নিচের বাক্যগুলি থেকে অব্যয় পদ খুঁজে নিয়ে কোনটি কোন শ্রেণীর অব্যয় তা নির্দেশ করো। 5-এর 1 শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। উত্তর: আর হবে সংযোজক অব্যয়। 5-এর 2 তারা গুলি ছুড়ছে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। উত্তর: ও হবে সংযোজক অব্যয়। 5-এর 3 উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে, কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। উত্তর: কিন্তু হবে সংকোচক অব্যয়। 5-এর 4 তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। উত্তর: তো হবে আলংকারিক অব্যয়। 5-এর 5 মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। উত্তর: যেন হবে সমুচ্চয়ী অব্যয়। 6 নম্বরের প্রশ্ন নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে তাদের সন্ধি বিচ্ছেদ করো। 6-এর 1 তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল। উত্তর: চতুর্দিক হবে চতু যোগ দিক। 6-এর 2 মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। উত্তর: উল্লাস হবে উত যোগ লাস। 6-এর 3 নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। উত্তর: নির্জীব হবে নি যোগ জীব। 6-এর 4
দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। উত্তর প্রতীক্ষা হবে প্রতি যোগ ইখা। 6-5 সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। উত্তর নিস্তব্ধতা হবে নি যোগ স্তব্ধতা, আগ্নেয়াস্ত্র হবে আগ্নেয় যোগ অস্ত্র। 7 নম্বরের প্রশ্ন, ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো। চোরাগপ্তা, পথনির্দেশ, নির্জীব, দীর্ঘ নিঃশ্বাস, পোলামাইয়া। উত্তর চোরাগপ্তা, যা চোরা তাই গোপ্তা। এটা হবে কর্মধারয় সমাস। পথনির্দেশ, পথের নির্দেশ, এটা হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। নির্জীব, নয় জীব, এটা হবে নন তৎপুরুষ সমাস। দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘ যে নিঃশ্বাস, এটা হবে সাধারণ কর্মধারয় সমাস। পোলামাইয়া, পোলা ও মাইয়া, এটা হবে দ্বন্দ্ব সমাস। 8 নম্বরের প্রশ্ন, নিম্নরেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো। 8-1 দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়। উত্তর জায়গায় হবে অধিকরণ কারকে অবিভক্তি। 8-2 সন্দেহের দোলায় তাদের মন দুলছে। উত্তর সন্দেহের হবে সম্বন্ধপদে এর বিভক্তি। 8-3 নিষ্ফল ক্রোধে মাঝি দু হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। উত্তর ক্রোধে হবে করণ কারকে এ বিভক্তি। 8-4 আমাগো কথা ভাবে ক্যাডা। উত্তর আমাগো হবে সম্বন্ধপদে গো বিভক্তি। ক্যাডা হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। 8-5 মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। উত্তর রুদ্ধ নিঃশ্বাসে হবে করণ কারকে এ বিভক্তি। 9 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম কাজ করেছে লেখো। হেইপারে, নারায়ণগঞ্জ, ডাইকা, আঙুল, চাঁদ। উত্তর হেইপারে, সেইপারে বর্ণবিকার। নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মধ্যস্বরলোপ বর্ণবিকার। ডাইকা, ডাকিয়া অপিনিহিতি। আঙুল, আঙ্গুল ব্যঞ্জনলোপ। চাঁদ, চন্দ্র ধ্বনিলোপ ধ্বনাগম। 10 নম্বরের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 10-1 রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। জটিল বাক্যে লেখো। উত্তর রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে যে গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল, সেই গাড়িটা মিলিটারি টহলদার গাড়ি। 10-2 খানিকক্ষণ চুপচাপ। না সূচক বাক্যে লেখো। উত্তর খানিকক্ষণ কোনো শব্দ নেই। 10-3 পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। প্রশ্নবোধক বাক্যে লেখো। উত্তর পরিচয়কে স্বীকার করতে উভয়ের কেউ কি রাজি আছে। 10-4 শোরগোলটা মিলিয়ে গেল দূরে। যৌগিক বাক্যে লেখো। উত্তর শোরগোলটা হলো কিন্তু দূরে মিলিয়ে গেল। 10-5 মাঝি বলল চল যেদিক হোক। পরোক্ষ উক্তিতে লেখো। উত্তর মাঝি উদ্দিষ্ট ব্যক্তিকে যেদিকে খুশি যাওয়ার জন্য বলল। 11 নম্বরের প্রশ্ন, ক্রিয়ার কাল নির্দেশ করো। 11-1 কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। উত্তর সাধারণ অতীতকাল। 11-2 সন্দেহের দোলায় তাদের মন দুলছে। উত্তর ঘটমান বর্তমান কাল। 11-3 ধারে কাছেই জ্যান লাগছে। উত্তর পুরাঘটিত বর্তমান কাল। 11-4 অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। উত্তর ঘটমান বর্তমান কাল। 11-5 বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে। উত্তর পুরাঘটিত বর্তমান কাল। 12 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলির শ্রেণীবিভাগ করো। মজুর,
লিগোয়ালো পুলিশ, নসিব রাত্রি। উত্তর মজুর হবে ফার্সি শব্দ। লিগোয়ালো হবে প্রত্যয়ঘটিত মিশ্র শব্দ। পুলিশ হবে ইংরেজি শব্দ। নসিব হবে আরবি শব্দ। রাত্রি হবে তৎসম শব্দ।